নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যদি গতকাল এফআইআই এবং ডিআই এর ডেটার কথা বলি, গতকাল এই এফআইআই এরা ভারতীয় মার্কেটে হেভি সেলিং করেছে, 8,827 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং সেখানে ডিআইআই এরা অল্প পরিমাণেই কিনতে পেরেছে এই 4,700 কোটি টাকার। আর যদি ফিউচার মার্কেটের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে স্টক ফিউচার্স এখানে বিক্রি করেছে 1,044 কোটি টাকার এবং এই যে ইন্ডেক্স ফিউচার্স রয়েছে এইখানে 203 কোটি টাকার বিক্রি করেছে। মানে এই যে বিক্রি সেটা মূলত ক্যাশ মার্কেটে বেশি দেখতে পাওয়া গেছে, সেই তুলনায় ইন্ডেক্স ফিউচার্স বলুন বা স্টক ফিউচার্স বলুন এগুলোতে কিন্তু এতটা বেশি বিক্রি ছিল না। আর এই আমেরিকান মার্কেট এটা কেমন পারফরমেন্স দেখিয়েছিল, এই 80 পয়েন্টের কাছাকাছি এই ডাউ জোন্স এটা পড়েছিল, কিন্তু সেখানে যদি এই নাসডাক কম্পোজিট দেখেন দেখতে পাচ্ছেন 1.63% বেড়ে বন্ধ হয়েছে। তো এর পেছনে কারণ কি যে নাসডাক কম্পোজিট এতটা বেড়ে গেল? যদি এই আমেরিকার কথা বলি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এই আমেরিকার যে ফেডের চেয়ারম্যান রয়েছেন এই জেরেমি পাওয়েলজি, তো এনাদের মধ্যে মতের মিল হয় না এবং আরো অন্যান্য অনেক কারণে এই যে জেরেমি পাওয়েলজি এনার উপর একটা তদন্ত চলছিল। কিসের ব্যাপারে তদন্ত চলছিল? এই হোয়াইট হাউসের যে রিনোভেশন হয়েছিল সেখানে নাকি তিনি অতিরিক্ত অনেক কিছু খরচা করেছিলেন, তো সেই ব্যাপারে তদন্ত চলছিল। তো দেখতে পাচ্ছেন এই যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস যারা এই ব্যাপারে তদন্ত করছিল তারা সেই যে তদন্ত সেটা বন্ধ করে দিয়েছে। তো এর ফলে কি হবে? এরপরে ডোনাল্ড ট্রাম্প তিনি যাকে এই ফেডের চেয়ারম্যান হিসেবে বসাতে চাইছেন এই ওয়ার্স যে, তো এনার যে এখানে বসার চান্স সেটা অনেকটা বেশি বেড়ে গেল, অনেক বাধা দূর হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন এই জেরেমি পাওয়েলজি এনার উপর একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছিল, তো এই ডিপার্টমেন্ট অফ জাস্টিস সেই যে ইনভেস্টিগেশন সেটা বন্ধ করেছিল। দি মুভ বাই ইউএস অ্যাটর্নি চেনাইন পিরো রিমুভস এ মেজর হার্ডেল টু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস নমিনেশন অফ কেভিন ওয়ার্স টু রিপ্লেস পাওয়েল। খুব সম্ভবত খুব তাড়াতাড়ি এই যে কেভিন ওয়ার্স এনাকে কিন্তু এই যে ফেডের চেয়ারম্যান এই হিসাবে বস্তু দেখতে পেতে পারেন এবং এরকমটা হলে আমেরিকান মার্কেট কিন্তু সেলিব্রেট করবে, কারণ এই কেভিন ওয়ার্স ইনি এলে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের কথা শুনেই চলবেন এবং মাঝে মাঝে রেট কাটও করতে পারেন। আর আমাদের ইন্ডিয়ান বিভিন্ন এডিআর গুলো কেমন পারফর্ম করেছে, এই যে বড় বড় কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন উইপ্রোর এডিআর এটা 0.94% বেড়ে বন্ধ হয়েছিল। এই আইসিআইসিআই ব্যাংকের এডিআর 1.60% পড়েছিল। এই ইনফোসিসের এডিআর তো তার আগের দিনই ক্র্যাশ দেখতে পাওয়া গিয়েছিল নাম্বারের পরে, সেরকম পড়েনি, 0.62% পড়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর প্রায় 0.5% উপরে। ডক্টর রেড্ডি ল্যাব এটাও কিছুটা উপরে রয়েছে এবং এই যাত্রা অনলাইন এখানে 0.5%-এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া গেছে। আর এই গিভ নিফটি এটা কেমন সংকেত দিচ্ছে? এই গিভ নিফটি দেখতে পাচ্ছেন 24,134-এর উপরে রয়েছে। আমাদের যদি ইন্ডিয়ান মার্কেটের কথা বলি, এটা তো 23,900 নিচে নেমে গিয়েছিল, সেখানে দেখতে পাচ্ছেন এই গিভ নিফটি এটা অনেকটা উপরে রয়েছে, তো এটাও কিছুটা পজিটিভই সংকেত। আর এরপরে যদি এই অয়েল মার্কেটের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন সিএফডি অন ব্রেন্ট ক্রুড এখানে প্রায় 6.5%-এর কাছাকাছি পতন দেখতে পাওয়া গেছে এবং এরই সঙ্গে সঙ্গে এই যে ডব্লিউটিআই ক্রুডের ফিউচার্স এই লাইট ক্রুড এখানেও দেখতে পাচ্ছেন 1.51% পতন দেখা গেছে। তো এর পেছনে কি কারণ? কারণটা হলো এই আমেরিকা এবং ইরান এরা দুজনেই আবার এই নেগোসিয়েশনের জন্য রাজি হয়েছে। দেখতে পাচ্ছেন এই ট্রাম্পের তরফ থেকে মানে আমেরিকার তরফ থেকে এই উইটকপ এবং তার সঙ্গে সঙ্গে কুশনার এনারাই পাকিস্তানে পৌঁছেছেন দ্বিতীয় দফার আলোচনার জন্য। এর আগে তো জেডি ভান্স গিয়েছিলেন, তিনি এবারে যাচ্ছেন না, অন্য ব্যক্তিরা যাচ্ছেন এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইরানের ফরেন মিনিস্ট্রি স্পোক পারসন এই যে ইসমাইল বাকাই তিনি এবং তার সঙ্গে সঙ্গে এই ফরেন মিনিস্টার আব্বাস আরাগাচি তারাও এই ইসলামাবাদে শুক্রবার দিন সন্ধ্যাবেলাতেই পৌঁছে গেছেন, যেখানে কি হবে দেখতে পাচ্ছেন পাকিস্তানি হাই লেভেল অফিসিয়ালসদের সঙ্গে মিটিং হবে। তবে ফরেন মিনিস্ট্রি মানে ইরানের ফরেন মিনিস্ট্রি ইনি যে কথাটা বলেছেন কিছুটা নেগেটিভ দিকে দেখতে পাচ্ছেন, নো মিটিং ইজ প্ল্যান্ড টু টেক প্লেস বিটুইন ইরান অ্যান্ড দ্য ইউএস। মানে এই যে তারা পাকিস্তানে গেছেন সেখানে ইরান এবং ইউএস এর মধ্যে কোনো ডাইরেক্ট কথাবার্তা হবে না। এই ইরান যেসব ব্যাপারে আলোচনা করেছে নিজেদের মধ্যে বিশ্লেষণ করেছে সেই সব ব্যাপারগুলোই এই যে পাকিস্তান তাদেরকে জানিয়ে দেওয়া হবে। দেখা যাক এইখান থেকে বড় কোনো আপডেট সামনে আসে কিনা। আর এই স্টেট অফ হরমুজের বর্তমানে কি অবস্থা রয়েছে, এই আমেরিকা তারা এই যে ব্লকেড এটা জারি রেখেছে এবং এর আগে বিভিন্ন রিপোর্ট সামনে আসছিল যে এই আমেরিকা ইরান থেকে এবং রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে ছাড় দিয়েছে। তো সেই ব্যাপারটাকে এই যে স্কট বেসেনজি মানে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি তিনি রিজেক্ট করে দিয়েছেন। দা ইউএস উইল নট রিনিউ স্যাংশনস ওয়েভার ফর ইরানিয়ান অ্যান্ড রাশিয়ান অয়েল। আগে যে সমস্ত স্যাংশন ছিল সেগুলো বর্তমানে লাগু রয়েছে। আর এই স্টেট অফ হরমুজ এটা বন্ধ রয়েছে, এর জন্য যদি দেখেন এই যে পানামা ক্যানেল এইখানে যে ব্যবসা সেটা বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জাহাজ এইখান থেকে যাওয়ার জন্য $4 মিলিয়ন পর্যন্ত দিতে রাজি হচ্ছে, যেখানে আগে দেখতে পাচ্ছেন এক একটা প্যাসেজের জন্য
এই $2.5 লাখ থেকে $3 লাখ লাগতো, সেটা বেড়ে এই $4,25,000 পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর এরপর একটি কোম্পানি অনরাইজ লিমিটেড 8.7% পড়ে বন্ধ হয়েছে। কারণটা তো আলোচনা করেছিলাম। এই কোম্পানিটার দিল্লির যে অফিস রয়েছে সেখানে ইডি রেড করেছে। কিসের ব্যাপারে দেখতে পাচ্ছেন? এই মানি লন্ডারিং কেসে। যদি কোম্পানির কথা বলি, কোম্পানিটা কিন্তু ভালো। কিসে কাজ করে থাকে দেখতে পাচ্ছেন? এই আইটি পার্কস তৈরি করে থাকে, এই হসপিটালিটি প্রজেক্ট, তার সঙ্গে সঙ্গে স্পেশাল ইকোনমিক জোনও তৈরি করে থাকে, অফিস কমপ্লেক্স, শপিং মলস, তারপরে রেসিডেন্সিয়াল প্রজেক্ট এইগুলো তৈরি করে থাকে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, বর্তমানে এই কোম্পানির প্রতি ইনভেস্টরদের নজর কখন এসেছে? যখন এই কোম্পানিটা অ্যাগ্রেসিভলি এই ডেটা সেন্টার প্রজেক্টে কাজ করছে। আর এই ডেটা সেন্টার এটা একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। বড় বড় অনেক গ্রুপও এই সেক্টরে কাজ করছে, যেমন এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এরাও প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করতে চলেছে এই ডেটা সেন্টারের জন্য। তার সঙ্গে সঙ্গে এই আদানি গ্রুপ, এরাও বড় একটা ইনভেস্টমেন্ট করার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। তারপরে টাটা গ্রুপ, এরাও এতে হেভিলি ইনভেস্ট করছে। আরো অনেক কোম্পানি, ভারতী এয়ারটেল বলুন, তারপরে লার্সেন টুব্রো, তো এরকম অনেক বড় বড় কোম্পানি এখানে ইনভেস্ট করছে। মানে এই যে ডেটা সেন্টারের ব্যবসা, এটা কিন্তু ভবিষ্যতে অনেকটা বড় হতে পারে। আর এই ব্যবসাতেই এই যে অনন্তরাজ, এরা কিন্তু অ্যাগ্রেসিভলি কাজ করছে। কোম্পানির যদি পি রেশিওর কথা বলি, দেখতে পাচ্ছেন এই 31-এর কাছাকাছি রয়েছে। তো এরকম ফিউচার ওরিয়েন্টেড বিজনেস গুলোতে যে পি রেশিও এটা অনেকটা হাই থাকে, সেই তুলনায় এই কোম্পানির যে পি রেশিও এটা কিন্তু ঠিকঠাক জায়গাতেই রয়েছে। আর যদি কোম্পানির একটু রেজাল্ট দেখি, এবারে তো কোম্পানির রেজাল্ট এখনো বেরোয়নি। এর আগে সেলস দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট গ্রাফে কিন্তু বেড়েছে, কোনো বাড়ি কিন্তু এই যে সেলস এটা পড়েনি। দেখতে পাচ্ছেন 443, 472 হয়েছে, 513, 535, এবং এই লাস্ট কোয়ার্টার মানে যেটা বেরিয়েছিল এই ডিসেম্বর 2025-এ 642 কোটি সেলস। সেরকমই দেখতে পাচ্ছেন এই যে অপারেটিং প্রফিট, এটাও নির্দিষ্ট গ্রাফেই বেড়েছে। বিগত কয়েকটা কোয়ার্টারে এই যে অপারেটিং প্রফিট এটাও কমেনি। তারই সঙ্গে সঙ্গে এই যে অপারেটিং প্রফিট মার্জিন, এটাও মোটামুটি ঠিকঠাক রয়েছে। আগে 23%, 24%, 22% এরকম থাকতো, সেখান থেকে অপারেটিং প্রফিট মার্জিন দেখাচ্ছে 26%। এবং এই নেট প্রফিট এখানেও দেখতে পাচ্ছেন ক্রমাগতই বৃদ্ধি দেখিয়েছে। এই 71 কোটি ছিল, সেখান থেকে 84, 91, 106 কোটি, 110 কোটি, এভাবে বাড়তে বাড়তে 144 কোটির নেট প্রফিট হয়েছে। এবং এই ইপিএস এও দেখতে পাচ্ছেন এই 2.22 এর ইপিএস প্রায় ডবল হয়ে গেছে, এই 4-এর কাছাকাছি পৌঁছে গেছে। আর এর পরবর্তী নাম্বার কবে আসবে? এই 11th মে এই কোম্পানির পরবর্তী নাম্বার রয়েছে। আর এই নিউজটা কোন এজেন্সি প্রথমে কভার করেছিল? এই জি বিজনেস এরা প্রথমে কভার করেছিল, এবং তারপরে স্টক পড়ে গিয়েছিল। এবং সেই স্টক পড়ার পরে বিভিন্ন যে এক্সচেঞ্জ গুলো রয়েছে, তারা এই কোম্পানির কাছে ক্ল্যারিফিকেশন চেয়েছে যে এই ব্যাপারটা কতখানি সত্যি। তো সেই ব্যাপারে কোম্পানির তরফ থেকে এখনো কোনো ক্ল্যারিফিকেশন সামনে আসেনি। যদি এখানে সত্যি তদন্ত চলে, তদন্ত তো চলছেই, যেহেতু এরকম একটা রিপোর্ট সামনে এসেছে স্টক পড়ে গেছে। তো সেই ব্যাপারে যদি কোনো নেগেটিভ আউটকাম সামনে আসে, মানে কোম্পানি সত্যি মানি লন্ডারিং কেসে যুক্ত, তাহলে এখান থেকে পতন আসতে পারে। আবার ধরুন ক্লিন চিট পেয়ে গেল, তাহলে স্টকে কিন্তু বড় রিকভারি আসবে। তার সঙ্গে সঙ্গে ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে কাজ করছে, লম্বা সময়ের জন্য এই স্টকটাকে অবশ্যই স্টাডি করতে পারেন। তারপরে কথা বলো Q4 রেজাল্টের ব্যাপারে। তো আমাদের ইন্ডিয়ান মার্কেটে সব থেকে বড় যে কোম্পানি রয়েছে রিলায়েন্স গ্রুপ, এরা শুক্রবার দিন মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর তাদের যে নাম্বার সেটা পেশ করে, এবং এই কোম্পানির যে পারফরমেন্স সেটা কিন্তু গোটা বাজারকে মুভ দিতে পারে। কেমন এসেছে কোম্পানির নাম্বার? কোম্পানি প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে প্রফিট, এটা ইয়ার অন ইয়ার 13% পড়ে গেছে। তবে কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে, কোম্পানি 6 টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে। চলুন নাম্বারটা দেখে নিন। এখানে সেলস, এখানে তো ইয়ারলি এবং কোয়ার্টারলি বৃদ্ধি দেখা গেছে। 2,61,388 কোটি থেকে বেড়ে 2,94,059 কোটি, যেটা কোয়ার্টারলিও বাড়া। কিন্তু যদি নেট প্রফিটের দিক থেকে দেখেন, তাহলে কি হয়েছে? 22,611 কোটি থেকে ইয়ারলি দেখতে পাচ্ছেন পড়ে 20,589 কোটি হয়েছে, এটা কোয়ার্টারলিও পড়েছে। এইখানে কি বুঝতে পারছেন? এখান থেকে এটাই বোঝা যাচ্ছে কোম্পানির এই রেভিনিউ এটা তো বেড়েছে, কিন্তু তারপরে কোম্পানির যে খরচা সেটা অনেকটা বেড়ে গেছে। তো সেই খরচা বেড়ে যাওয়ার কারণে কোম্পানির এই নেট প্রফিট এটা কিন্তু কমে গেছে। এইখানে অপারেটিং প্রফিট মার্জিনে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি এই যে প্রেসার সেটা লক্ষ্য করা যাচ্ছে। আগেই 11% অপারেটিং প্রফিট মার্জিন ছিল, সেখান থেকে প্রফিট মার্জিন 300 বেসিস পয়েন্ট কমে গেছে, কমে কত হয়েছে? 8%। তো এই নেট প্রফিটের দিক থেকে বলুন বা এই অপারেটিং প্রফিট মার্জিনের দিক থেকে বলুন, নাম্বার তো খারাপ এসেছে। আর এই কোম্পানি কোন কোন সেগমেন্ট থেকে কেমন কি রেভিনিউ তৈরি করলো? এই অয়েল অ্যান্ড কেমিক্যালস, এইখান থেকে তো এই যে রেভিনিউ এটা মোটামুটি বেড়েছে 1,64,613 থেকে বেড়ে 1,84,944। তারপরে অয়েল অ্যান্ড গ্যাস, এই বিজনেসটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে পাচ্ছেন 6,440 কোটির যে সেলস সেটা পড়ে হয়েছে 5,867 কোটি। এই রিটেলের ব্যবসা কেমন করেছে? রিটেলের ব্যবসা ইয়ারলি বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি একদম নিউট্রাল বলতে পারেন। তারপরে ডিজিটাল সার্ভিস, এখানে ইয়ারলি ভালো জাম দেখা গেছে, 40,861 কোটি থেকে বেড়ে 45,945 কোটি। এবং অন্যান্য কিছু সেগমেন্টেও এই যে ব্যবসা এটা বেড়েছে। মানে অয়েল অ্যান্ড গ্যাস এই সেগমেন্টের দিক থেকে কোম্পানি কিছুটা মার খেয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে মার্জিন, এটা বিগত 14খানা কোয়ার্টারের মধ্যে এই প্রথম এত বেশি পড়ে গেল। প্রেসার
লিডার অন অয়েল অ্যান্ড গ্যাস সেগমেন্ট। আর এই কোম্পানির নাম্বারের প্রতি মার্কেটের অনুমান কেমন ছিল চলুন সেটা দেখে নিই। এইখানে যে রেভিনিউ যেটা এসেছে 2,98,621 কোটি, মার্কেট অনুমান করেই চলছিল যে এই রেভিনিউ পড়ে যাবে। অনুমান কত ছিল? এই 2,82,748 কোটি। তো অনুমানকে বিট করে গেছে দেখতে পাচ্ছেন। এটা কারা অনুমান রেখেছিল? এই এনডিটিভি প্রফিট, তারপরে এই এবিটা, এখানে দেখতে পাচ্ছেন এই 47,343 কোটির অনুমান ছিল, এসেছে কত? 48,588 কোটি। এটাও দেখতে পাচ্ছেন বিট করেছে। এই যদি নেট প্রফিটের কথা বলি, অনুমান কত ছিল? 16,944 কোটি, এসেছে কত? 16,971 কোটি। এটা ইনলাইন এসেছে, দেখতে পাচ্ছেন এই অনুমানের থেকে কিছুটা বেশি। কিন্তু এই যে মার্জিন, এইখানে অনুমান ছিল 16.7% আসবে, সেটা কমে হয়েছে 14.9%। এটা কিন্তু মিস করে গেছে। মানে রেভিনিউ, এবিটা, নেট প্রফিট এই ফ্রন্টে এই যে অনুমান সেগুলোকে বিট করেছে, কিন্তু এই যে মার্জিন এই ফ্রন্টে মিস করে গেছে। তারপর একটি কোম্পানি 197 কমিউনিকেশন লিমিটেড বা পেটিএম, তো এর মধ্যে একটা বিজনেস ছিল, সেটা কি? সেটা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক। মোটামুটি এই পেমেন্ট ব্যাংকের যে বিজনেসটা, সেটাই কোম্পানিটাকে কিছুটা সাপোর্ট করেছিল। কিন্তু তারপরে পেটিএম ব্যাংক এরা বিভিন্ন যে রেগুলেটরি রুলগুলো থাকে সেগুলোকে ভাঙছিল, এবং তারপরে তদন্তও চলছিল। তো দেখতে পাচ্ছেন অবশেষে এই যে আরবিআই তারা পেটিএম পেমেন্ট ব্যাংকের যে লাইসেন্স এটাকে ক্যান্সেল করে দিয়েছে। এরপরে সেন্ট্রাল ব্যাংক কি করবে? এই হাইকোর্টকে অ্যাপ্রোচ করবে কিসের ব্যাপারে? ফর্মাল উইন্ডিং আপ এবং তার সঙ্গে সঙ্গে লিকুইডেশন প্রসেস। তো এই যে কোম্পানিটা রয়েছে সেটার ব্যবসা বন্ধ করার জন্য পরবর্তী যে পদক্ষেপ সেটা নেওয়া হবে। তো এখানে আবারও বলে দিই, এই যে পেটিএম এর ব্যবসাটা কিন্তু বন্ধ হচ্ছে না। পেটিএম এর মধ্যে একটা ছোট ব্যবসা ছিল, সেটা হচ্ছে পেমেন্ট ব্যাংকের ব্যবসা। তো সেই পেমেন্ট ব্যাংকের যে ব্যবসা সেটা বন্ধ হচ্ছে, মানে পেটিএম এরা কিন্তু নিজেদের আর ব্যাংকের যে ব্যবসা সেটা চালু রাখতে পারবে না। কিসের জন্য হয়েছে? দেখতে পাচ্ছেন এই পারসিস্টেন্ট নন কমপ্লায়েন্স, মানে নিয়মিত এই যে রুলগুলো সেগুলো তারা ভাঙছিল। তারপরে ল্যাপসেস ইন কাস্টমার ডিলিজেন্স, এমন কিছু কাজ করছিল যেখানে গ্রাহকদের ক্ষতি হওয়ার চান্স ছিল। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডিপোজিটের রিস্কও ছিল। তো এর ফলে এই কাস্টমারদের কি হবে? মানে যারা পেটিএম পেমেন্ট ব্যাংকে টাকা রেখেছিলেন, দেখতে পাচ্ছেন এই আরবিআই তারা ক্ল্যারিফাই করে দিয়েছে যে পেটিএম পেমেন্ট ব্যাংকের কাছে সাফিসিয়েন্ট লিকুইডিটি রয়েছে। কিসের ব্যাপারে? যারা এখানে ডিপোজিট করেছিল, মানে টাকা জমা রেখেছিল, তারা সেটা তুলতে পারবে। এর আগে তো নতুন করে যে ডিপোজিট সেটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু যাদের ডিপোজিট ছিল, জমা ছিল, তারা সেটা বার করে নিতে পারবে। এদিক থেকে কোনো চিন্তার ব্যাপার নেই। তারপরে দেখতে পাচ্ছেন নো নিউ ডিপোজিট, কোন নতুন ডিপোজিট আর করা যাবে না, এটা তো আগে থেকেই ছিল। এক্সিস্টিং ইউজার্স ক্যান স্টিল উইথড্র অর ইউটিলাইজ দেয়ার অ্যাভেলেবল ব্যালেন্স উইদাউট রেস্ট্রিকশন আনটিল দ্য অ্যাকাউন্টস আর ফর্মালি ওন্ড আপ। তো এরপরে এই হাইকোর্টে এই ব্যাংকটার লিকুইডেশন প্রসেস চলবে। তো তার আগে এই যে এক্সিস্টিং ইউজাররা রয়েছে তারা এই যে টাকা সেটা উইথড্র করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যবহারও করতে পারবে। আর এখানে পেটিএম ব্যাংক দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট খুললে ফ্রন্ট পেজেই এই যে নোটিফিকেশন সেটা দিয়ে দিয়েছে, এই যে প্রেস রিলিজ দেখতে পাচ্ছেন, ইওর মানি ইজ সেফ, পিপিবিএল হ্যাজ সাফিসিয়েন্ট লিকুইডিটি টু রিপে ইটস এন্টায়ার ডিপোজিটস অফ অল ইটস কাস্টমার্স। তো এই কোম্পানির একটা ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এর ফলে কিন্তু এই যে পেটিএম এই শেয়ারটার উপর বিরাট বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। আর এই যে ফাস্ট্যাগের ব্যাপারটা, এটা তো আগেই বন্ধ হয়ে গিয়েছিল। এই দেখতে পাচ্ছেন এই 2024 সাল করেই এই যে ফাস্ট্যাগ এটা বন্ধ হয়ে গিয়েছিল। তবে কি আর পেটিএম এই এক টাকা আর ইউজ করা যাবে না? সবই করা যাবে। আপনি যেমন ইউপিআই ইউজ করেন, স্ক্যান করে টাকা পেমেন্ট করেন, তো সেই সব কিছু করতে পারবেন। শুধুমাত্র পেমেন্ট ব্যাংকের ব্যবসাটা বন্ধ হলো। এর আগে এই পেটিএম এরা অন্যান্য ব্যাংকের সঙ্গে নিজেদের যে ব্যবসা সেটাকে যুক্ত করে নিয়েছিল, ফলে এই ইউপিআই ট্রানজাকশনে কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। আর এরপরে যদি কথা বলি ইন্ডিয়া এবং ইউএসএ ট্রেড ডিলের ব্যাপারে, এই 2-3 দিন ব্যাপী এই ইন্ডিয়ার অফিসিয়ালরা আমেরিকাতে গিয়ে কথাবার্তা চালাচ্ছিলেন। তো সেখান থেকে কিছুটা পজিটিভ আউটকামের সামনে এসেছে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইউএস মেক পজিটিভ প্রোগ্রেস ইন ট্রেড টক্স। তো এই ট্রেড টকের ব্যাপারে অনেক কিছু পজিটিভ প্রোগ্রেস কিন্তু হয়েছে। খুব তাড়াতাড়ি এই যে ট্রেড ডিল সেটা হয়ে যেতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।